দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি জিয়া হায়দার কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা লাইভ ওয়েবিনারে আছি। আমরা আজকেও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের প্রধান বিষয় থাকবে কোভিড-19 জনিত মৃত্যু হার কিভাবে কমিয়ে আনা যায় এবং পোস্ট কোভিড সিনড্রোম কেমন করে ম্যানেজ করা যায়। আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য যুক্ত আছেন তিনজন বিশেষ অতিথি। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর এম এ হাসনাতের সাথে। ডক্টর হাসনাত একজন কার্ডিওলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ। উনি কুর্মিটোলা জেনারেল হসপিটালে সহকারী অধ্যাপক হিসাবে বর্তমানে কর্মরত আছেন। এরপরে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে। ডক্টর আসাদুজ্জামান একজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ। উনি বর্তমানে সহকারী অধ্যাপক হিসাবে কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হসপিটালে কর্মরত আছেন। এরপরে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর মুজিবুর রহমান মজুমদারের সাথে। ডক্টর মুজিবুর রহমান ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে উনি কর্মরত আছেন। উনি ক্রিটিক্যাল কেয়ারের অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং স্লিপ মেডিসিনের ডিরেক্টর হিসাবে ব্রুকডেল হসপিটালে কর্মরত আছেন। দর্শক, আজকে আমাদের আলোচনার দুটো ভাগ। একটা হলো কোভিডে মৃত্যু হার আমরা কিভাবে কমিয়ে আনবো, আর একটা হলো পোস্ট কোভিড সিনড্রোম আমরা কিভাবে ম্যানেজ করব। বাংলাদেশে কোভিড-19 এ মানুষ মারা যাচ্ছে এবং আজ পর্যন্ত মৃতের মোট সংখ্যা 4,913 জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল জুনের 30 তারিখে এবং এর সংখ্যাটা ছিল 64 জন। জুন থেকে আগস্টের মধ্যে এই সংখ্যাটা ছিল গড়ে, মৃতের সংখ্যা ছিল গড়ে 35 থেকে 45-এর মধ্যে। আজকে পর্যন্ত পাওয়া তথ্য মতে আজকে সেপ্টেম্বরের 18 তারিখ, এখন পর্যন্ত মারা গিয়েছে 22 জন। তার মানে কোভিডে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। কোভিড একটা নতুন রোগ, যে রোগটা সম্পর্কে পৃথিবীব্যাপী আমরা অত বেশি কিছু জানি না। গবেষণা চলছে, পাবলিশও হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সবকিছু জানা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা শিখছি, কাজ করছি এবং শিখছি। আমি ডক্টর আসাদ, আমি প্রথমে আপনার কাছে একটু যাবো সঙ্গত কারণেই, কারণ আপনি আইসিইউ ম্যানেজ করেন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হসপিটাল আপনি ম্যানেজ করেন, এবং আইসিইউতে সাধারণত একজন রোগী তখনই যায় যখন সে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় থাকে, এবং আইসিইউতেই মৃত্যুটা বেশি হয় আপনার হাতে। আপনার জানার মতো অনেক রোগী হয়তো এর মধ্যে মারা গিয়েছে। আপনি তো প্রথম থেকেই কুয়েত মৈত্রী হসপিটাল আইসিইউতে আছেন। এই গত কয়েক মাসে আপনার কাজের মাধ্যমে আপনি কি শিখলেন? আপনার রোগীর মৃত্যু হার যদি আমরা কমাতে চাই, তাহলে রোগীর ঘর থেকে শুরু করে হাসপাতালে আসা পর্যন্ত এবং আইসিইউতে আসা আগ পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে যে রোগী থাকে, সেখানে কি কি কাজ ভিন্নভাবে করলে পরে রোগীর সংকটটা একটু কমে এবং মৃত্যু ঝুঁকি একটু কমে? আপনাকে শুরু করতে চাই ডক্টর আসাদ। ধন্যবাদ জিয়া ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এই প্রোগ্রামের মাধ্যমে আমি আসলে যারা শুনছেন তাদের উদ্দেশ্যকে কিছু কথা বলতে চাই। যে আপনি যথার্থই বলেছেন যে কোভিড একটি নতুন রোগ। এই রোগটি সম্পর্কে এখনো আসলে আমরা বিশেষ তেমন কিছু জানি না। যে এর প্রতিরোধটা কিভাবে করব, বা অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট কি হবে, ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে, এখনো আমরা এই কাজগুলো করতে করতে শিখছি। আমার যে কর্ম অভিজ্ঞতা, আমি প্রায় 7 মাস হলো কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে কর্মরত আছি। এবং মার্চের 11 তারিখ 8 তারিখ থেকেই আমরা বাংলাদেশের প্রথম করোনা রোগী বা কোভিড-19 রোগে আক্রান্ত রোগীদেরকে সেবা দিয়ে আসছি। এবং এই কাজগুলো করার মাধ্যমেই কিন্তু প্রতিনিয়তই আমরা কিন্তু নতুন নতুন কোনো কিছু জিনিস শিখছি। যেই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা মৃত্যুর হারটা কিভাবে কমাতে পারি, সেটি হচ্ছে যে আমরা এখনো যদি মেইনস্টে অফ ট্রিটমেন্ট আমরা যদি দেখি যে কোভিড-19 রোগে, সেই বেসিক থিং ইজ রেস্ট, অক্সিজেনেশন অ্যান্ড অ্যান্টিকোয়াগুলেশন। এই 3টা জিনিস হচ্ছে মেইনস্টে অফ ট্রিটমেন্ট।
এখন আমাদের দেশে আপনি কথা প্রসঙ্গে যেটা বলেছিলেন যে জুনের ৩০ তারিখে বাংলাদেশের মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি 64 এবং আসলেই জুন মাসটা আমাদের যারা ক্রিটিক্যাল কেয়ার এরিয়াতে আমরা যারা আছি তাদের জন্য একটা ডিভাস্টেটিং মান্থ ছিল জুন। কারণ এই টাইমটাতেই বাংলাদেশের মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি এবং ওই টাইমটাতে যেহেতু এটা একটা নতুন রোগ ছিল মানুষ ডক্টর আসাদ, আপনি হ্যাঁ, এখন জি, আবার ঠিক আছে। হ্যাঁ, যেই জিনিসটা হচ্ছিল যে বিশেষ করে তখনও সরকারি হাসপাতাল ছাড়া প্রাইভেট হাসপাতালগুলো কোভিড আক্রান্ত রোগীদের তেমন ভাবে এন্টারটেইন করছিল না। যে কারণে বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোর সক্ষমতার উপরে আম আমাদের দেশের লোকজনদের একটু অনাস্থার জায়গাটা রয়ে গেছে। যে কারণে তারা দেখা যেত যে হসপিটালে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে অক্সিজেন বাসায় নেওয়ারই চেষ্টা করত যখন শ্বাসকষ্ট হতো অথবা স্যাচুরেশন ড্রপ আউট করত। কিন্তু আনফরচুনেটলি ম্যাক্সিমাম পেশেন্টের বাসায় কিন্তু কোনো ফিজিশিয়ান বা পারতেন। যে কারণে ল্যাক অফ মনিটরিং এর কারণে একটা পর্যায়ে রোগীরা অনেক দেরিতে হসপিটালে উপস্থিত হতেন এবং এমন একটা সময়ে উপস্থিত হতেন যেখানে আসলে কারোরই তেমন কিছু করার থাকতো না। এখন এই জায়গাটায় যেটা আমি বলবো যে মনিটরিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে আমাদের বুঝতে হবে যে কখন আমরা বাসায় হোম ট্রিটমেন্ট নেব না। আমরা কখন আমাদের হাসপাতালে উপস্থিত হতে হবে এবং হাসপাতালে উপস্থিত হয়ে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে। এটার জন্য মেইন যেই জিনিসগুলোকে আমি এমফেসিস দিতে চাবো সেটা হচ্ছে আনডিউ টায়ার্ডনেস অথবা আনডিউ ব্রেথলেসনেস। যে কিছু নরমাল কাজের মধ্যেই যদি আমার শ্বাসকষ্ট শুরু হয় বা আমি আনডিউ টায়ার্ডনেস ফিল করি তাহলেই আমাকে কিন্তু হসপিটালাইজড হতে হবে। আরেকটা যেটা এই কোভিড এর কারণে এখন কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত ঘরে ঘরেই যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের ঘরে ঘরেই কিন্তু পালস অক্সিমেট্রি বলে একটি মেশিন, সহজলভ্য একটি মেশিন আছে যা দিয়ে আমরা আমাদের রক্তের অক্সিজেন স্যাচুরেশন আমরা দেখতে পারি। যেটা আমরা বলি যে লেস দেন 94% যদি অক্সিজেন স্যাচুরেশন হয়ে যায় তাহলে যাদের বাসায় অক্সিজেন সিলিন্ডার আছে তারা বাসায় অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন নেওয়া শুরু করেই তাদেরকে সেই হসপিটাল গুলোতে অ্যাডমিট হতে হবে। কারণ অক্সিজেনেশনটা যখন লাগতে শুরু করে তখনই আমরা বুঝতে শুরু করি যে তার লাং ইনভলভমেন্টটা হয়ে গেছে। তার হাইপার কোয়াগুলেবল স্টেটটা অর্থাৎ আহ, তার যে থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন হওয়ার যে পসিবিলিটিটা সেটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সে কারণে যে আমরা এন্টি থ্রম্বোটিক যেই ড্রাগগুলো দেই বিশেষ করে অ্যানোক্সাপিরিন সেই ড্রাগগুলো তাদের নিতে হবে এবং এই ড্রাগগুলো হসপিটাল সেটিংসে নেওয়া উচিত কারণ সেখানে আমরা আহ, কিছু ল্যাব ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এগুলো জাস্টিফাই করতে পারবো তার কতটুকু ড্রাগ লাগবে কিভাবে তাকে দিতে পারবো সেটা লো মলিকুলার ওয়েট হেপারিন দিব না আনফ্র্যাকশনেটেড হেপারিন এবং বিশেষ করে আনফ্র্যাকশনেটেড হেপারিন দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা আমাদেরকে রেগুলারলি করে দেখতে হবে যে তার আহ, যে থ্রোম্বোলাইসিসটা ঠিক মতো হচ্ছে কিনা বা ওভার থ্রোম্বোলাইসিস হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে যেটা বাসায় বসে করা সম্ভবই না। আহ, এই কাজগুলো যদি আমরা ঠিক মতো করি এবং আরেকটা জিনিস যেটা আমরা বলছি যে প্যানিক হওয়া যাবে না যে আমরা আহ, যখনই প্যানিকড হয়ে যাই প্যানিকড হলে যে আমার বডি যে অক্সিজেন ডিমান্ড সেই অক্সিজেন ডিমান্ডও আমাদের বাড়তে থাকে এবং যে টেস্টগুলোর কথা বলা হচ্ছে যে রেস্টের কথা আমরা বলছি যে ফিজিক্যাল এক্সারশন গুলো অক্সিজেন ডিমান্ড বাড়িয়ে দেয় আমরা হসপিটালাইজ পেশেন্টের ক্ষেত্রে
যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে বিশেষ করে আইসিইউ সেটিংসে আমরা যে জিনিসটা করি, বাওয়েল এবং ব্লাডার কেয়ার, সেটা আমরা বেড সাইডেই ম্যানেজ করছি, কিন্তু আনফরচুনেটলি ওয়ার্ডে সেই জিনিসগুলো আমরা বাওয়েল এবং ব্লাডার কেয়ার গুলো আমরা বেড সাইডে করতে পারছি না, তাদেরকে ডিস্ট্যান্ট একটা ওয়াশরুম ইউজ করতে হয়। সেই ফিজিক্যাল এক্সারশনের পরেই দেখা যাচ্ছে যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে। আহ, এই যে এক্সারসাইজ বা যেই কিছু পেশেন্টের সিম্পল এক্সারসাইজ, ইভেন পোস্টার চেঞ্জও তাদেরকে রেসপিরেটরি ডিস্ট্রেসটা অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। সো সেই সার্টেন পার্সেন্টেজ অফ পেশেন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো করতে পারি, যে রেস্টটাকে এনকারেজ করতে পারি, প্রপার টাইমিং এ আমরা হসপিটালাইজড হতে পারি, এবং অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন। আপনারা সবাই এখানে যারা আছেন তারা সবাই, বিশেষ করে অ্যাব্রোডে যারা আছেন সবাই আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি লোকজনের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা যার কাছ থেকে যেই ট্রিটমেন্টের কথাই শুনি না কেন, আমরা হসপিটালাইজ বা ডাক্তারের পরামর্শ নেওয়ার আগেই কিন্তু অনেকগুলো ট্রিটমেন্ট আমরা নিয়ে চলে আসি। সো যেগুলো অনেকগুলোই হচ্ছে আননেসেসারি ট্রিটমেন্ট, এবং এর মাঝখানে কিছু আছে যে যেগুলো মোটেই আপনাদেরকে হেল্প করে না। বিশেষ করে এজেড পার্সন যারা ম্যাক্রোলিডস নিচ্ছেন, তাদের একটা আহ, চলে আসে যে ইসিজিতে প্রলং কিউটি ইন্টারভাল প্রলংড হয়ে যাচ্ছে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হচ্ছে, এই কারণে অনেক পেশেন্ট গুলো মারা যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করা উচিত আহ, বলে আমি মনে করি। হ্যাঁ, ডক্টর আসাদ, আমি এখন একটু দেখি ডক্টর হাসনাদের কাছে আসি। সেটা হলো যে আপনি কিন্তু একটা কথা বলেছেন, অনাস্থার কথাটা বলেছেন, রোগীদের অনাস্থা। এবং আমি গ্লোবাল কিছু লিটারেচার আমি দেখছিলাম, সেখানে দেখলাম যে ডেথ প্রিভেন্ট করার জন্য আহ, ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের যে ভিতরে অনাস্থা এবং যে ফিয়ারটা কাজ করে, সেটাকেও প্রিভেন্ট করতে হবে। হ্যাঁ, ডেথ যদি আমরা কমাতে চাই। আর একটা বড় একটা ফ্যাক্টর আমি দেখলাম, সেটা হলো যে নন কোভিড রিলেটেড যে কজগুলো আছে, হ্যাঁ, এবং নন কোভিড ডেথ, বিশেষ করে কার্ডিওভাস্কুলার রোগ যাদের আছে তাদের মধ্যে ডেথ বেশি। এবং এখানে হাসপাতালে আপনার মধ্যে যারা ইন্টারভেনশনিস্ট, এমার্জেন্সি মেডিসিন নিয়ে কাজ করেন, তাদের সাথে কার্ডিওলজিস্ট বা অন্যান্য যারা স্পেশালিস্ট আছেন তাদের সমন্বয় সাংঘাতিক জরুরি, যদি আমরা ডেথ প্রিভেন্ট করতে চাই এবং সঠিক মতো সেবাটা দিতে চাই। ডক্টর হাসনাত, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? আপনাদের হসপিটালে আপনি যেভাবে কাজ করছেন, এই যে সমন্বয়, হাসপাতালের ভিতরে যে একটা সমন্বয় করা, হ্যাঁ, এবং একজন কোভিড রোগীর যে অন্যান্য যে রোগগুলো আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্যান্য ক্রনিক কন্ডিশন যেগুলো আছে, সেগুলোর ব্যাপারে আপনারা কিভাবে সমন্বয় করেন? যা করেন সেটা কি অ্যাডিকুয়েট, নাকি এখানে আর একটু উন্নত হওয়া দরকার আছে? সরকারি সেটআপে কাজ করি। তো তো আগে ধন্যবাদ জানাই আপনাদেরকে এই সুন্দর একটা আয়োজনের জন্য। আর আসলে তো আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশন মোকাবেলা করছি। তো সেখানে আসলে আস্থার জায়গা ফিরিয়ে আনাটা খুব জরুরি। সেটা ডাক্তারদের ভিতরে বলেন, মানে যারা চিকিৎসা নিবেন, রোগী এবং যারা চিকিৎসা দিবেন, আমরা যারা ডাক্তার, নার্স, যারা হাসপাতালে কাজ করি, তাদের মধ্যে যদি আস্থার পরিবেশ তৈরি না হয়, তাহলে কিন্তু আসলে দুই পক্ষের জন্যই সেটা ক্ষতির কারণ। সেটা রোগীরা যেমন সঠিক চিকিৎসা পাবে না, তদুপরি ডাক্তাররাও কিন্তু আসলে ভালো থাকবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে আমরা সরকারি সেটআপে কাজ করি। তো সরকারি যে হাসপাতাল সেটআপ যেগুলো আছে, তো সেখানে তো আসলে কিছু লিমিটেশন থাকে। তারপরেও আমি বলবো যে আমাদের কুর্মিটোলা হাসপাতালে কিন্তু আমরা রোগীদেরকে বেশ চেষ্টা করা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা দেওয়া হচ্ছে যাতে তারা সঠিকভাবে সময় মতো ভালো চিকিৎসাটা পেয়ে থাকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ধরেন আমাদের যে রুগীগুলো আর কি, প্রথমে যে রুগীগুলো যখন আসে, যদি কোনো সাসপেক্টেড কেস আসে, তো তাহলে সেই রুগীদেরকে আমরা আইসোলেশন ওয়ার্ডে রাখি।
আইসোলেশন ওয়ার্ড থেকে যখন দেখা যাচ্ছে যে রোগীটা করোনা পজিটিভ অথবা বাইরে থেকেই যদি কোনো রোগী করোনা পজিটিভ টেস্ট রিপোর্ট নিয়ে আসে, তো তখন তাদেরকে করোনা পজিটিভ ওয়ার্ডে রাখা হয়। এরপরে এই করোনা পজিটিভ ওয়ার্ডের ভিতরে যেসব রোগী দেখা যাচ্ছে যে যাদের আইসিইউ কেয়ার লাগবে, তাদেরকে আমরা আইসিইউতে শিফট করি। তো করোনা পজিটিভ ওয়ার্ডে যে রোগীগুলা থাকে, তো সেগুলাকে আমরা আমাদের কনসালটেন্ট লেভেলে, আমরা যারা কনসালটেন্ট আছি, তো এই কনসালটেন্ট লেভেলে দেখা যাচ্ছে যে আমরা সকালে একবেলা রাউন্ড দিই এবং বিকালে একবেলা রাউন্ড দেওয়া হয়। তার মানে নর্মাল সময় যখন কোভিড পূর্ববর্তী যে সময়গুলো, সেই সময় কিন্তু দেখা যেত যে সরকারি হাসপাতালে মাত্র একবেলা কনসালটেন্ট রাউন্ড হতো, মানে সকালের দিকে। আর এই কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা 2 বেলা কনসালটেন্ট রাউন্ড হচ্ছে, সকালবেলা আমরা দিচ্ছি এবং বিকাল বেলাতেও কিন্তু রাউন্ড হচ্ছে। আর এর সাথে তো মেডিকেল অফিসার যারা থাকেন তারা তো 24 ঘন্টা থাকেনি, তাদের যে কোনো প্রয়োজনে তারা রোগীর পাশে যান এবং অন কলে তো আমরা থাকি, যে কোনো পরিস্থিতি যদি তারা কেউ বুঝতে না পারে তখন আমাদের সাথে ওভার টেলিফোনে যোগাযোগ করে। তো আমরা যখন রাউন্ডে যাওয়ার পরে আমরা যারা যে রোগীর যে ধরনের চিকিৎসা, ধরেন একটা রোগীর ডায়াবেটিস আছে বা একটা রোগীর হার্টের চিকিৎসা সমস্যা আছে, তো আমরা তো রাউন্ডের সময় রোগীর অবস্থা বুঝে সেই চিকিৎসাগুলোকে দেই। তো দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কিছু রোগী ভালো হয়ে যাচ্ছে, অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। আসলে দেখা যাচ্ছে যেসব রোগী ভর্তি হচ্ছে তার অধিকাংশই কিন্তু ভালো হয়ে আইসিইউ কেয়ার ছাড়াই কিন্তু তারা বাসায় ফিরে যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু রোগীর আইসিইউ কেয়ার লাগে। তো আনফরচুনেটলি আমাদের কুর্মিটোলা হাসপাতালে যে আইসিইউটা আছে সেটা হচ্ছে মাত্র 10 বেডের একটা আইসিইউ। আর আপনারা জানেন যে আসলে রাতারাতি তো আর আসলে আইসিইউ তৈরি করা যায় না। আইসিইউ তৈরি করতে গেলে এখানে সবচেয়ে যে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে জনবল। তো দক্ষ জনবল যদি না থাকে তাহলে আইসিইউ আপনি বেড বাড়াবেন, কিন্তু যে দক্ষ যে পর্যাপ্ত যে সেবাটা বা সঠিক যে সেবাটা সেটা কিন্তু পাবে না। তো যার জন্য দেখা যাচ্ছে যে 10 বেডের আইসিইউ হলেও আমাদের যে রোগীর সংখ্যা অনুপাতে কিন্তু এটা কম, অনেক সময় কম হয়ে যায়। তো অনেক রোগী আইসিইউ চিকিৎসা পাওয়ার জন্য মানে একটা কিউ এর মধ্যে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা অনেক রোগী আইসিইউ সেবা পাওয়ার আগেই তারা আসলে মৃত্যুবরণ করে। তো এটা একটা আমাদের একটা হেলথ কেয়ার সিস্টেমের বলবো যে আমি একটা মানে আসলে এটা ঠিক একটা দুর্বল জায়গা আর কি, আমাদের দুর্বল একটা ব্যর্থতা আর কি। অংশ। হ্যাঁ, একটা দুর্বল মানে জায়গা আমাদের আর কি। আইসিইউটা পর্যাপ্ত না এবং দক্ষ আইসিইউটা জনশক্তি নাই পর্যাপ্ত আইসিইউ নাই, তো যার জন্য আসলে অনেক সময় আমরা আবার অনেক সময় রোগীরা সঠিক সময় ইয়েটা পাচ্ছে। তো যাই হোক, মানে আমাদের আপনি যেটা বলতেছিলেন যে সমন্বয়ের জায়গাটা আর কি, আমরা সবসময় কিন্তু আইসিইউতে যারা আইসিইউ কনসালটেন্ট যারা আছেন এবং আমরা যারা করোনা পজিটিভ ওয়ার্ডে আমরা যারা কনসালটেন্ট রাউন্ড দেই, তাদের মধ্যে কিন্তু একটা সবসময় ওভার টেলিফোনে বা পার্সোনালি একটা যোগাযোগ থাকে। তো যে রোগীর আইসিইউ কেয়ার লাগবে, আমরা পর্যাপ্ত বেড যদি থাকে বা বেডের দরকার হলে কোনো রোগীকে শিফট করে, যেগুলো একটু হয়তো অক্সিজেন ডিমান্ড কমে গেছে বা একটু ইমপ্রুভমেন্টের দিকে, সেই রোগীকে শিফট করে আমরা যখন যে খারাপ রোগীটা যেটা থাকে প্রায়োরিটি বেসিসে আমরা তখন আইসিইউ কেয়ার দেওয়ার চেষ্টা কিন্তু করি। এই সময়ের জন্য কি ডক্টর হাসনাত আপনাদের কোনো প্রোটোকল আছে, নাকি এটা নির্ভর করে আপনার সাথে ওই আইসিইউ কনসালটেন্টের পার্সোনাল সম্পর্কটা কেমন, বা রোগীকে আপনি চিনেন কিনা, বা আপনার কাছে কোনো তদবির আছে কিনা? এটা আসলে কিভাবে হয়, এই সময়টা হাসপাতালে কিভাবে হয়? না, সমন্বয়টা যেমন মানে আমরা যখন আমাদের তো আসলে রোস্টার ডিউটি থাকে, তো রোস্টার ডিউটির সময় আমরা আইসিইউতে কাদের ডিউটি আছে, কার ডিউটি আছে, তো এইভাবে আমরা একটা পার্সোনাল যোগাযোগের মাধ্যমে যে রোগীটা খারাপ আমরা তাদেরকে কল দেই, তারা আবার এসে দেখার পর আমরা আলোচনার ভিত্তিতে তখন রোগীগুলোকে শিফট করার চেষ্টা করি। আর যেটা বললেন যে তদবিরের যে ব্যাপারটা, আসলে বাংলাদেশের মতো একটা দেশে তদবির থাকবে না কোনো রোগীর পিছনে, এটা আসলে মানে এটা থাকে আসলে সব রোগীর পিছনেই থাকে, কম এবং বেশি। তো সেরকম বড় ধরনের কোনো তদবির থাকলে তো আমরা সেটাকে অবশ্যই একটু সেভাবে দেখার চেষ্টা করি। তো তার চাইতেও বড় কথা হচ্ছে যে আমরা আসলে সমন্বয়ের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এই রোগীগুলাকে প্রায়োরিটি বেসিসে আসলে আইসিইউ সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। ধন্যবাদ ডক্টর হাসনাত। আমি এখন ডক্টর মুজিব আপনার কাছে আসতে চাচ্ছি। জি। আপনি তো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সহ আরো কয়েকটা মেডিসিন আপনি একজন বিশেষজ্ঞ, এবং নিউ ইয়র্ক, আমেরিকার মধ্যে নিউ ইয়র্কেই মনে হয় সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি
আপনার মানুষ মারা গিয়েছে কোভিডে। জি তো জি প্রথম দিকে যখন কোভিড ছড়িয়ে পড়ে এবং মানুষের মৃত্যু অনেক বেশি ছিল, এখন হাসপাতালগুলো প্রথম দিকে যেভাবে ম্যানেজ করতো আপনার ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদেরকে, কোন রকম পরিবর্তন এই আপনাদের কেয়ারিং এ কি কোনো পরিবর্তন আসছে যার ফলে আপনার মৃত্যু হার কমে গেছে, যেটা আমাদের বাংলাদেশ যেখান থেকে শিখতে পারে? ধন্যবাদ ডক্টর জিয়া এই আজকের এই সুন্দর আলোচনা আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ আর দুজন প্যানেলিস্ট যারা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন বাংলাদেশের সিচুয়েশন এবং ওখানকার ইয়ে নিয়ে। আমাদের এক্সপিরিয়েন্সটা আমি একটু বলি আপনাকে, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা নিউ ইয়র্কে কিসের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করেছি এই প্যান্ডেমিক সিচুয়েশনটা। মার্চের প্রথম দিক থেকে নিউ ইয়র্কে প্যান্ডেমিকটা শুরু হয় এবং আমাদের শুরু হওয়ার আগেই আমাদের হসপিটালগুলো একটা প্ল্যান করে ফেলেছিল যে হাউ টু অ্যাড্রেস দ্য সিচুয়েশন, এবং হসপিটাল অথরিটি শুরু করে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফেডারেল গভর্নমেন্ট থেকে শুরু করে দেওয়ার সাম রেগুলেশন দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা ব্যাকআপ প্ল্যান কি হবে এগুলো সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। তা আমাদের ধরেন আইসিইউর পরে যদি আরো পেশেন্ট আসে এটা কোথায় যাবে, কিভাবে এক্সটেন্ড করতে হবে। তো বাংলাদেশের সাথে যে উনি ভাই যে বললেন যে কুইমিটাল হসপিটাল বা এখানে একটু ডিফারেন্সটা এখানেই যে রিসোর্স ইজ ডিফারেন্ট। বাংলাদেশে এটা সত্যি ডিফিকাল্ট টু গেট কোয়ালিফাইড পিপল, নার্স এন্ড থিংস লাইক দ্যাট। আর এছাড়াও ফিজিক্যাল স্ট্রাকচারেও প্রবলেম আছে। যেমন ধরেন বাংলাদেশে আইসিইউতে আপনি অক্সিজেন সাপ্লাই দিতে পারছেন, কিন্তু ফ্লোরে হয়তো আপনি কনভার্ট করতে পারবেন না টেম্পোরারি আইসিইউ করার জন্য, যেটা ধরেন এখানে আমাদের জন্য সুবিধা ছিল। আমরা আমাদের এই হসপিটালে, আমি যে হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার পালমোনারি এবং স্লিপ করি, আমাদের হসপিটালে ঠিক ওই সময় মোর দেন 1200 পেশেন্ট শুধু ভর্তি হচ্ছে আমাদের ওই প্যান্ডেমিক পিরিয়ডে, এবং অল আর ফ্রম কোভিড থেকে। আমরা ওই সময় ধরেন প্রথমে যেটা করা হচ্ছে, অল ইলেকটিভ সার্জারি ওয়াজ স্টপড। আইসিইউ সাথে সাথে অন্যান্য ফ্লোরকে আমরা কনভার্ট করে ফেলছি, যেহেতু আমাদের এখানে ফ্লোর গুলোতে কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই আছে। আমরা ভেন্টিলেটর ইম্পোর্ট করে আনছি আরো যা লাগবে অ্যাহেড অফ টাইম। তারপরে আমরা লোকাম সিস্টেমে ডক্টর আনছি, আমরা লোকাম সিস্টেমে নার্স নানা স্টেট থেকে নার্স এসে জয়েন করেছে। তার ফলে হচ্ছে কি যে আমাদের ব্যাকআপ তৈরি ছিল, স্টেপ বাই স্টেপ as we went forward আমরা নিয়ে আসছি। তখন পুরো হসপিটালে একটা গিভেন টাইমে আপনার ওবি জয়েন থেকে শুরু করে সব জায়গায় শুধু আমাদের ক্রিটিক্যাল কেয়ার আন্ডারে ছিল এবং সব কোভিড এর পেশেন্ট ছিল। হোল হসপিটাল প্র্যাকটিক্যালি 90% অফ দ্য পেশেন্ট ওয়াজ অ্যাট ওয়ান গিভেন টাইম কোভিড। আর সবগুলো সার্ভিস বন্ধ করে দিয়ে শুধু কোভিড আমরা করি, এবং ওইভাবে ডাক্তারদেরকে ওইভাবে করা হচ্ছে, রোটেট করানো হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওইভাবে সাপ্লাই দেওয়া হচ্ছে, ওইভাবে ভেন্টিলেটর আনা হচ্ছে, ওইভাবে সবকিছু করা হচ্ছে। তার ফলে আমরা যেভাবে মোকাবেলা করতে পারছি অ্যাকিউট সিচুয়েশনটা, because of the main reason is the difference in the resource, যেটা বাংলাদেশের পক্ষে ডিফিকাল্ট। তো বাংলাদেশ যদি ফিউচারের কথা চিন্তা করে এই ধরনের সিচুয়েশনের জন্য যদি প্রিপারেশন নিতে হয়, তাহলে বাংলাদেশকে ওরকম ব্যাকআপ সিস্টেম তৈরি করতে হবে, হসপিটালকে ওইভাবে তৈরি করতে হবে যাতে করে হসপিটালেও এক্সটেন্ড এনি গিভেন টাইমে এক্সটেন্ড করা হয়। যেমন ধরেন আমরা পোস্ট অপারেশন থিয়েটার যেটা আমরা বলি প্যাকিউ বা পোস্টিতে, সেখানে নর্মালি সার্জারির পরে পেশেন্ট আসছে, আমরা ওই সময় সমস্ত বেড নিয়ে নিছি আন্ডার কোভিড। তারপরে যত টেলিমেট্রি বেড ছিল সব আমরা কোভিডে আইসিইউতে ট্রান্সফার করে দিয়েছিলাম ওই সময়। তার ফলে উই এবল টু অ্যাড্রেস দ্য অ্যাকিউট সিচুয়েশন। এখনকার যে সিচুয়েশন হচ্ছে, হোল নিউ ইয়র্কে নাম্বার অফ পেশেন্ট খুবই আসছে, তো এটা একটা হেল্প করতেছে আমাদেরকে, এটা আমাদেরকে স্ট্রেস করতেছে না। দ্বিতীয়ত ট্রিটমেন্টও একটা ভীষণ পরিবর্তন হয়েছে। আপনারা সবাই জানেন এটা নোভেল ভাইরাস, এবং এটা এতটাই নোভেল যে এটার যে সামগ্রিকভাবে যে বডিকে কিভাবে অ্যাটাক করে, প্রথম দিকে আমরা নিজেরাও এটা জানতাম না। আমরা মনে করতাম যে এটা সাইটোকাইন স্টর্ম করে এবং মেইনলি লাংয়ে এফেক্ট করে, এআরডিএস কাইন্ড অফ সিচুয়েশন হয়। পরবর্তীতে দেখা গেল যে আসলে এটা তা না, এটা এখন থিওরি হলো এটা ব্রেডিকাইনিন স্টর্ম হয়, এবং লাংয়ের ঠিক এআরডিএস এর মতো হয় না, অন্যরকম কিছু হয়।
এবং কোয়াগুলেশন প্রবলেম যেটা হয় সেটা একদম প্রথম দিকে যখন এই ডিজিজটা আসে তখন কিন্তু আমরা শিওর ছিলাম না এই ব্যাপারে, কিন্তু এখন এগুলো দেখতে দেখতে এখন আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটাই ডিফারেন্ট হয়ে গেছে। আগে যেমন ধরেন একটা পেশেন্ট অক্সিজেন ডিস্যাচুরেট করলো, তার লাঙে বায়োল্যাটারাল আমরা ইনফিল্ট্রেট দেখলাম, আমরা ধরে নিলাম পেশেন্ট ARDS, আমরা তাকে ইন্টিউবেট করে দিলাম। দেখা গেল যে ইন্টিউবেট করা পেশেন্ট অলমোস্ট 80 থেকে 90% ডেথ রেট। এখন যেটা আমরা করি, আমরা ইন্টিউবেট করাটা হলো লাস্ট রিসোর্ট। তার আগে আমরা নেজাল ক্যানুল অক্সিজেন দিব, হাই ফ্লো অক্সিজেন দিব অথবা বাইপ্যাপ দিব, এগুলো করে 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 যখন দেখি যে না তাকে ইন্টিউবেট ছাড়া আমাদের হবে না, তখনই আমরা শুধু পেশেন্টগুলো ইন্টিউবেট করি। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা পরিবর্তনের জন্য কিন্তু অনেক পেশেন্ট এখন সেভ হচ্ছে, তাদের আইসিইউ রাখতেছে না। দ্বিতীয় পরিবর্তন, আমরা প্রথম দিকে অ্যান্টিকোয়াগুলেশন দিতাম না, কারণ মনে করতাম যে এটা তার ক্ষতি হতে পারে। এখন দেখতেছি যে পেশেন্ট গুলো মেজরিটি পেশেন্ট মারা গেছে স্ট্রোক হয়ে অথবা হার্ট অ্যাটাক হয়ে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে অথবা ব্লাড ক্লট পালমোনারি এম্বোলিজম হয়ে, তারপরে ভেনাস আর্টিরিয়াল এম্বোলিজম হয়ে। তো এখন আমরা করি কি, পেশেন্ট গুলো প্রথম থেকে আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিয়ে দিই। তার ফলে ওই জিনিসটা আমরা প্রিভেন্ট করতে পারতেছি। থার্ড যেটা চেঞ্জ হচ্ছে সেটা হলো স্টেরয়েড। আগে আমরা এই স্টেরয়েডটা শুরু করতাম না, যেহেতু প্রথম থেকে ARDS মনে করছি, আর ARDS এ অনেক স্টাডি আছে যেখানে দেখা গেছে যে স্টেরয়েড ডাজন্ট মেক এনি ডিফারেন্স, মে হার্ট। এই জন্য প্রথম থেকে আমরা স্টাডিজ করি নাই। এখন দেখতেছি স্টেরয়েড নেওয়াতে অনেক পেশেন্টের প্রগনোসিস গট বেটার। তার ফলে হচ্ছে কি যে ট্রিটমেন্টের আউটলুকটা চেঞ্জ হয়ে গেছে, প্রোটোকলটা চেঞ্জ হয়ে গেছে উইথ মোর ইনফরমেশন কেম, মোর নলেজের কারণে। এবং প্রথম দিকে যে জিনিসগুলো, যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি, ওই চ্যালেঞ্জগুলো কমে আসছে। এর ফলে হচ্ছে কি এখন পেশেন্ট ডুইং মাচ বেটার। আর আমরা মোটামুটি ভাবে বেশিরভাগ পেশেন্টকে এখন আমরা হোমে ট্রিটমেন্ট করি। আমার নিজেরও কোভিড হয়েছিল এবং আমার নিজের বায়োল্যাটারাল পালমোনারি এম্বোলিজম হচ্ছে, বায়োল্যাটারাল ARDS কাইন্ড অফ পিকচার হচ্ছে, বাট আমি নিজেই হসপিটালে যাইনি। আমি বাসায় অক্সিজেন নিচ্ছি, বাসায় স্যালাইন নিচ্ছি, বাসায় সবকিছু করছি। তো তাতে আমার কাছে বিশ্বাস যে আমরা না, কিন্তু ডক্টর মুজিব, এখানে আমাদের মনে একটু কেয়ারফুল হতে হবে, কারণ আমাদের শুনছেন সাধারণ দর্শক। আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার, বাসায় বসে আপনি চিকিৎসা নিয়েছেন, আপনি জানেন কখন কি করতে হবে। আমার মনে হয় যে এই মেসেজটা আমাদের পেশেন্টের উচিত না। আর আমার ধরেন এখানে একটা সুবিধা ছিল যে ধরেন আমার বাসায় এনাফ স্পেস, আই ক্যান আইসোলেট মাইসেলফ। বাংলাদেশে এটা ডিফিকাল্ট, একটা বাসায় নাম্বার অফ পিপল এবং ওই যদি ব্যাকআপ না থাকে তাহলে ডিফিকাল্ট। আমি জাস্ট বলছি যে এই কারণে বললাম যে এই জিনিসটা আসলে মূল হলো অক্সিজেন সমস্যা, এবং তার সাথে অন্যান্য যে সমস্যাগুলো আছে যেমন ব্লাড ক্লট হওয়া বা লাং এর প্রবলেম হয়, এগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি বাই গিভিং মেডিসিন অন টাইম, তাহলে কিন্তু আপনার অনেকগুলো সমস্যার থেকে আমরা রেহাই পাই। এবং যে আপনি যে কথাটা বললেন মৃত্যুর হারটা কি করে কমানো যায়, ইনফ্যাক্ট আপনি যদি প্রথম থেকে দেখেন থ্রুআউট দ্য ওয়ার্ল্ডে মৃত্যুর হার কিন্তু গ্র্যাজুয়ালি কমে আসছে। প্রথম দিকে আমরা অনেক কিছু জানতাম না বলে এটা আমাদেরও অদক্ষতার হতে পারে, যেহেতু এটা নোভেল ভাইরাস, আমরা উই আর নট এক্সপিরিয়েন্স উইথ দিস নোভেল ভাইরাস। এবং থ্রুআউট দ্য ওয়ার্ল্ড যেভাবে ট্রিট করছিল প্রথম দিকে, দ্যাট ডিড নট গিভ এ গুড রেজাল্ট। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে বাই চেঞ্জিং দ্য অ্যাপ্রোচ টু অক্সিজেনেশন, বাই চেঞ্জিং মেডিকেশন অন টাইম, এখন দেখতে পাচ্ছি যে ইয়েস আমরা বেটার রেজাল্ট পাচ্ছি। তারপর যদি খুব সিরিয়াস পেশেন্ট হয়, খুব সিরিয়াস পেশেন্ট যদি আইসিইউতে যায়, তাদের জন্য আমরা এখন রেনভিজিল দিচ্ছি, আমরা কনভালেসেন্ট সিরাম দিচ্ছি, অন্যান্য জিনিস ট্রাই করা হচ্ছে। তারপরে আমি বলবো যে মৃত্যুর হার থ্রুআউট দ্য ওয়ার্ল্ড ইজ মাচ বেটার। আর বাংলাদেশে অবশ্যই আমি বলবো যে ভাইয়েরা যারা কষ্ট করছেন, দে ডিড এ এক্সেলেন্ট জব। মৃত্যুর হার বাংলাদেশে প্রথম দিকে যদি হেলথ কেয়ার ওয়ার্কার অনেকেই এফেক্ট করছেন, বিশেষ করে আমাদের বহু ডাক্তার মারা গেছে বাংলাদেশে, এখানেও মারা গেছে বেশ কিছু ডাক্তার, বাট বাংলাদেশে আনফরচুনেটলি ওয়াজ এ ট্রিমেন্ডাস ব্লো টু দ্য ফিজিশিয়ান। তবে এখন যতটুকু আমি খবর জানি বাংলাদেশ থেকে রেগুলার যা পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে দে মেড এ বিগ ডিফারেন্স ইন বাংলাদেশ অলসো। অনেক ধন্যবাদ ডক্টর মুজি। আমি একটু ডক্টর আসাদ আপনার কাছে আমি ফেরত আসতে চাচ্ছি। আপনিও এই কথাটা বলেছিলেন যে অনেক লেসন আপনারা লার্ন করেছেন, শিখেছেন মার্চ মাস থেকে এই পর্যন্ত, এবং ডক্টর হাসনাতের কথা তো বেরিয়ে আসছে যে আমাদের আইসিইউ ক্যাপাসিটি আসলে দক্ষ জনবল যারা আইসিইউতে কাজ করতে, আইসিইউ ম্যানেজ করতে পারবে, হ্যাঁ, এইটার এখনো উনি মনে করেন যে অভাব আছে। তো ঢাকাতে আপনারা দুই একটা হাসপাতালে আপনাদের যে ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে এবং আপনারা যে লেসনটা আপনারা শিক্ষাটা গ্রহণ করেছেন, আপনার কি মনে হয় যে এই শিক্ষা দিয়ে বাংলাদেশের
সব জেলায় না হোক, অন্তত প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটাল যেগুলো আছে বাংলাদেশে বিভিন্ন বিভাগীয় শহরে বা জেলা শহরে, সেখানকার আইসিইউ গুলোকে ডেভেলপ করার প্রয়োজন আছে বা করা সম্ভব? ধন্যবাদ জিয়া ভাই। আসলে আমরা মার্চ থেকে অনেক কিছুই শিখেছি। মুজিব ভাই যেরকম বললেন যে ইনিশিয়ালি যে আমরা শুরু করেছিলাম যে হাইপোক্সেমিয়া হচ্ছে, আর্লি ইন্টিউবেশন করে ১ সপ্তাহের মধ্যেই আসলে বুঝতে পারি যে আর্লি ইন্টিউবেশন করে আমরা পেশেন্ট গুলোকে আরো দ্রুত মেরে ফেলছি। সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে ৩টা আমি সর্বপ্রথম কুয়েত মৈত্রী হাসপাতালে ৩টি হাই ফ্লো মেশিন নিয়ে আমরা শুরু করি, যে বাংলাদেশে এই হাই ফ্লো মেশিনের প্রচলন শুরু হয়ে যায় কোভিড রোগীদের ক্ষেত্রে। এবং যে বাংলাদেশ, জিয়া ভাই আপনি জানেন যে অত্যন্ত ছোট দেশ এবং ডক্টরস কমিউনিটি আরো অনেক ছোট এবং ক্রিটিক্যাল কেয়ারের ফিল্ডটা আরো অনেক বেশি ছোট। বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে যেই মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে যেই আইসিইউ গুলো আছে, এবং দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবেই আমাদের যারা ক্রিটিক্যাল কেয়ারে আমরা কাজ করছি তারা কারো না কারো পূর্ব পরিচিত, যে কারণে এবং ক্রিটিক্যাল কেয়ার এরিয়াতে আমাদের যেই আমরা যেই কয়জন ডক্টর আছে, বিশেষ করে গভর্নমেন্ট লেভেলে আমরা খুব বেশি হলে কোয়ালিফাইড 20 জন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আছে। এবং আমরা প্রত্যেকেই কিন্তু সবাই বিভিন্ন নিজের মেডিকেল কলেজ হসপিটাল বলেন বা বন্ধু বান্ধব বলেন, আমরা কিন্তু প্রত্যেককে সাহায্য করে যাচ্ছি। বিশেষ করে রংপুরের কথা বলি বা রাজশাহীর কথা বলি, ফরিদপুরের কথা বলি, চিটাগং এর কথা বলি, আমি সিলেট মেডিকেল কলেজের স্টুডেন্ট, আমি সিলেট মেডিকেল কথা বলি। সবাইকেই কিন্তু যারা আছেন ক্রিটিক্যাল কেয়ারের বা আইসিইউতে যারা এখন কর্মরত আছেন, তারা হাই ফ্লো কিভাবে কাজ করে, কিভাবে ইউজ করবে, কোন পেশেন্টকে কিভাবে দিবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু শেয়ার করি। এবং এই যে এই মাধ্যমে ডিজিটালাইজেশনের যে মাধ্যমটা, এটা এখন কিন্তু অনেক ইজিয়ার হয়ে গেছে, যে জুমে বসে আমরা কথা বলি, আমরা আমাদের গুলো আমরা এক্সচেঞ্জ করি। এটাই আমাদের যারা ফিজিশিয়ান আছে বা ডক্টরস কমিউনিটি আছে, এটা কিন্তু তাদের হাতে না। তবে অনেকটা দেরিতে হলেও আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় অক্সিজেনেশনের যে গুরুত্বটা, সেই গুরুত্বটা ওনারা বুঝতে পেরেছেন। মুজিব ভাই যেমন বললেন যে তারা স্ট্রাকচারাল যে ডিজাইনটা আছে, যে ওনারা চাইলেই আমেরিকাতে কিছু ওয়ার্ডকে, কিছু স্পেসকে ওনারা খুব সহজেই আইসিইউতে কনভার্ট করতে পারেন সেন্ট্রাল অক্সিজেনেশনের কারণে। যেই জিনিসটা আপনি নিজেও জানেন যে জিয়া ভাই, যে প্রথমে আমরা যখন শুরু করেছি তখন ম্যানিফোল্ড ছিল, এখন কিন্তু কুর্মিটোলাতেও ম্যানিফোল্ড দিয়ে আইসিইউ চালু করা হয়েছিল। কিন্তু এখন কুয়েত মৈত্রী হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতাল দুটাতে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসে গেছে। এবং ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন উদ্যোগে, আমি চিটং এর কথা জানি, সেখানেও কিন্তু আগে সিলিন্ডার দিয়ে ব্যবহার করা হতো, এখন কিন্তু চিটগং জেনারেল হাসপাতাল, যেখানে কিন্তু ম্যানিফোল্ডের মাধ্যমে আইসিইউতে আপনার সেন্ট্রাল অক্সিজেনেশনের সাপ্লাই হয়েছে। ইভেন আমরা আমাদের ওয়ার্ড গুলোকে, বিশেষ করে আমাদের প্ল্যান আছে যে আমাদের যে 3 তলায় যে 40টা বেড আছে, সেই 40টা বেডকে আমরা কিন্তু এসডিইউতে কনভার্ট করে নিচ্ছি খুব শীঘ্রই। কারণ এটার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে যে সেন্ট্রাল সেই লাইনটাকে আমরা অক্সিজেনের যে সিলিন্ডার দিয়ে, সেটা আমরা শিফট সেন্ট্রাল লাইনের মাধ্যমে আমরা করে ফেলছি। আমাদের টোটাল বেডের নাম্বার হচ্ছে 169, এর মধ্যে আমরা 80 বেড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের আওতায় নিয়ে ডক্টর আসছি। আসাদ, দুটো জিনিস এবং আপনার আমরা কথায় আমাদের প্রপোজালটা, হ্যাঁ, না দুটো জিনিস আপনার কথায় বেরিয়ে আসছে। একটা হলো যে আপনারা আপনাদের ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন হাসপাতালের কলিগদের সাথে কথা বলে আপনাদের নলেজটাকে শেয়ার করেন। হ্যাঁ, আর একটা হলো যে আপনারা কিছুটা হলেও ফ্লেক্সিবিলিটি
পাচ্ছেন যে একটু মডিফাই করার জন্য বিভিন্ন হসপিটালে, যাতে করে আপনারা এফেক্টিভলি ট্রিটমেন্ট দিতে পারেন। তা আমার প্রশ্ন ডক্টর হাসনাত আপনার কাছে যে ডক্টর আসাদ যেটা বললেন যে আপনার উনি বিভিন্ন মেডিকেল কলেজে কলিগদের সাথে কনসাল্ট করেন। এখন তো ঢাকাতে আপনারা যারা কাজ করেন, বিশেষ করে কুইত মৈত্রী এবং কুর্মিটোলা, এই দুইটা কোভিড ডেজিগনেটেড হসপিটাল প্রথম থেকে আপনারা কাজ করেন, আপনাদের মধ্যে যে এক্সপার্টিসটা ডেভেলপ করেছে কোভিড ম্যানেজমেন্টে, আপনারা কি মনে করেন যে এই নলেজটা দিয়ে আপনারা এক ধরনের মাস্টার ট্রেনার হিসেবে কাজ করতে পারেন এবং খুব দ্রুত যদি পরিকল্পনা হাতে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশের সিলেক্টেড কিছু হসপিটালের ডাক্তার এবং নার্সদেরকে আপনারা প্রশিক্ষিত করতে পারেন খুব শর্ট কোর্সের মাধ্যমে, যেটা তারা এফেক্টিভলি কোভিড ম্যানেজমেন্টে কাজ করতে পারবে এবং মৃত্যু হারটাকে কমিয়ে আনতে পারবে? জি, ধন্যবাদ। আসলে এখন তো আসলে এই যে আমরা যে প্রোগ্রামটা করছি, এটা কিন্তু আমরা টেকনোলজি ব্যবহার করছি, তাই না? তো টেকনোলজি ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো এখন আমরা তো আসলে এটা যথেষ্ট সম্ভব যে আমরা আমাদের কুর্মিটোলা হাসপাতাল বা কুয়েত মৈত্রী হাসপাতাল বা আমাদের ঢাকা শহরে যতগুলা কোভিড ডেডিকেটেড হসপিটাল আছে, তো আমরা যদি এইভাবে নিজেদের অভিজ্ঞতাগুলো যারা ঢাকার বাইরে আছেন তাদের সাথে যদি আমরা এই অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে পারি, তো অবশ্যই তো এটা তো অবশ্যই একটা ভালো দিক হবে যে যারা বাইরে চিকিৎসা দিচ্ছেন তারা আমাদের এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে হয়তো পেরিফেরি রোগীগুলো আরো ভালো সুবিধা পাবে। তো এখন হয়তো ডাক্তারদেরকে আমরা এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি এবং ডাক্তারদেরকে হয়তো খুব সহজেই আমরা প্রশিক্ষিত করতে পারবো, কিন্তু চিকিৎসার সুযোগ সুবিধার যে ব্যাপারগুলো, অবকাঠামোগত যে সুযোগ সুবিধার যে ব্যাপারটা, সেই অবকাঠামোগত সুযোগ সুবিধার উন্নয়ন না ঘটালে কিন্তু আপনি যদি একজন দক্ষ লোককে যদি এমন একটা জায়গাতে দিলেন যেখানে কোনো অবকাঠামোগত সুযোগ সুবিধা নাই, তো সেও কিন্তু তখন তার যতই জ্ঞান থাকুক বা যতই দক্ষতা থাকুক, সে কিন্তু রুগীদেরকে সেই পর্যাপ্ত সেবাটা কিন্তু দিতে পারবে না। সুতরাং দক্ষতার সাথে সাথে, দক্ষতার উন্নয়নের সাথে সাথে কিন্তু অবকাঠামোগত যে উন্নয়নটা, সেটাও কিন্তু খুব জরুরি। এবং ঠিক প্রপার জায়গাতে মানে প্রপার প্লেসে যে অবকাঠামোগত উন্নয়নগুলা, অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে যেটা হয় যে হয়তো এমন একটা জায়গায় কোনো একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে যেখানে আসলে ওই স্ট্রাকচারটার কোনো দরকার নেই, আবার যেখানে দরকার আছে সেখানে দেখা যাচ্ছে যে ওরকম কোনো স্ট্রাকচার হচ্ছে না, আবার যেখানে দক্ষ জনবল আছে সেখানে ওরকম অবকাঠামো তৈরি হচ্ছে না, আবার যেখানে অবকাঠামো তৈরি হচ্ছে সেখানে কোনো দক্ষ জনবল নেই। তো এই সবগুলো জিনিসকে সমন্বয় করে আসলে হেলথ সেক্টরে একটা পরিবর্তন আনা দরকার। এবং এখানে এটা মানে কয়েক ধরনের পরিকল্পনা হাতে নিতে হবে। একটা হচ্ছে যে শর্ট টার্ম, যে আমরা এই কিভাবে এই কোভিড মহামারীকে মোকাবেলা করতে পারি। এরপর হচ্ছে লং টার্ম পরিকল্পনা, যে আমাদের পুরা চিকিৎসা ব্যবস্থাটাকেই কিন্তু ঢেলে সাজানো দরকার। চিকিৎসা, প্রতিটা মানুষের কিন্তু চিকিৎসা প্রাপ্তিটা কিন্তু একটা মানুষের অধিকার। আমরা কিন্তু এই যে দেখেন যে আইসিইউ এর যে কথাগুলো বলা হচ্ছে, যে আইসিইউ এর একটা ব্যাপার কি, আমাদের মিডিয়াগুলা আইসিইউ এর যে ব্যাপারে এত বেশি নেতিবাচক খবর প্রচার করে, আমাদের মিডিয়াগুলা এই নেতিবাচক খবরের কারণে হয় কি যে আমাদের দেশে মানুষজন মনে করে যে আইসিইউতে নেওয়া মানেই হচ্ছে রুগী মেরে ফেলা, বা আইসিইউতে মরা রুগী নিয়ে যে রাখে, আইসিইউতে গেলে সেই রুগী আর ফিরবে না, আইসিইউ অত্যন্ত খরচের জায়গা। হ্যাঁ, এবং আইসিইউতে যারা কাজ করেন তাদেরকে যে কিভাবে মানে কি দৃষ্টিতে দেখা হয়, মনে হচ্ছে যেন কোনো একটা চোর ডাকাত এরকম কাজ করতেছে, যারা রুগীদেরকে ডাকাতি করে সবকিছু নিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে, এই ধরনের কথা। এবং এই দিনের পর দিন ধরে এই যে একটা নেগেটিভ প্রচারণার জন্যই কিন্তু বাংলাদেশে এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে অবকাঠামোগত উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরি করার যে ব্যাপারটা, এটা কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। সুতরাং এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনাটাও কিন্তু দরকার। এই যে দেখেন এই একটা মহামারী কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল যে ক্রিটিক্যাল কেয়ার কি পরিমাণ একটা দেশে প্রয়োজন। তো এই আস্থার জায়গাটা আসলে ফিরিয়ে আনা দরকার, না হলে কিন্তু আমরা যত যাই করি অবকাঠামো তৈরি হবে, সবকিছুই তৈরি হবে, কিন্তু মানুষজন কিন্তু আসলে ওই সঠিক চিকিৎসাটা আসলে পাবে না। অনেক ধন্যবাদ ডক্টর হাসনাত। আসলেই এই আস্থার জায়গাটা নিয়ে আমরা প্রায় কথা বলি, অনেক আলোচনাতেই আস্থার কথাটা উঠে আসে। রোগীর প্রতি ডাক্তারদের আস্থা, ডাক্তারদের প্রতি
রোগীর আস্থা, জনগণের সরকারের প্রতি জনগণের আস্থা, এই আস্থাহীনতার জন্যই আসলে যে সার্ভিস ডিসরাপশনটা হয়, যখন রোগী যদি একবার আস্থা জায়গা থেকে সরে যায়, তাকে আবার ওই স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে ফিরে আনা খুব কঠিন হয়ে যায়। তো ডক্টর মুজিব, আপনার সাথে আমি এখন একটু আলোচনা করতে চাচ্ছি। জি আপনি বললেন যে আপনি একজন কোভিড সার্ভাইভার। জি আমরা জানি যে শুধু কোভিড কেন, যে কোনো ভাইরাল ইনফেকশনই ভোগার পরে শরীরে অনেক রকমের সমস্যা থাকে। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা হলেও কিছু কিছু সমস্যা থাকে, কিন্তু কোভিড হলে পরে এখন দেখছি একটু বেশিই হয়। কারণ প্রথম দিকে যেমন ধারণা ছিল যে কোভিড শুধুমাত্র লাংকে এফেক্ট করে, শুধু তাই না, এখন দেখা যাচ্ছে কোভিড আসলে হার্ট, কিডনি, তারপর আমাদের যে নার্ভাস সিস্টেম, ব্রেইন, ব্রেইন অনেক জি কিছুকেই এফেক্ট করে। হ্যাঁ, তা জি আপনি যদি একটু আমাদের সবার বোঝার সুবিধার জন্য সহজ ভাষায় বলতেন যে পোস্ট কোভিড সিনড্রোম গুলো আসলে কি, এটা কি, কোন কোন সমস্যাগুলো হতে পারে, স্বাস্থ্য সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনি আপনাকে দিয়ে কোনো কি আপনি ফিল করেছেন কোভিড হওয়ার ফলে, আপনি কোন ধরনের স্বাস্থ্য সমস্যাগুলো আপনি নিজে ফেস করেছেন, যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন, তারপরে আমি যাব যে আলোচনায় এগুলো ম্যানেজ করার জন্য আমাদের কি করা লাগবে, সেটা আপনি পরে আসবো। প্রথমে বলেন যে সিনড্রোম গুলো আসলে কি। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর জিয়া। এটাকে আমি 3টা পর্যায়ে ভাগ করে বলতে চাই আপনাকে। এক হলো যে যার কোভিড হয়েছে সে হয়তো কিছুটা ভালো হচ্ছে এবং ওই কোভিড এর সিমটম কন্টিনিউশন হতে পারে অনেকে। যেমন আমি আজকে পেশেন্ট দেখেছি 2 মাস আগে কোভিড হচ্ছে, এখনো তাদের শর্ট অফ ব্রেথ, তাদের কফ, তাদের উইকনেস আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ান গ্রুপ অফ পেশেন্ট যাদের পুরোপুরি কোভিড সিমটম গুলো রিজলভ হয় নাই এন্ড ইট কন্টিনিউস, এবং তাদের অন্যান্য কোমরবিডিটি থাকার কারণে এগুলো আরো ফ্লেয়ার আপ হচ্ছে। এটা এক ধরনের গ্রুপ অফ পেশেন্ট। সেকেন্ড গ্রুপ অফ পেশেন্ট যাদের কোভিড হয়ে গেছে, দে গট বেটার, বাট নাও দে গেটিং সাম মোর নিউ প্রবলেম। যেমন ধরেন কোভিড হচ্ছে, তাদের এখন নতুন করে ডায়াবেটিস হচ্ছে, কোভিড হচ্ছে তাদের এখন নতুন করে শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, বা মাসেল উইকনেস হচ্ছে, বা ফরগেটফুলনেস হচ্ছে, বা ইনসোমনিয়া হচ্ছে। তো এগুলো আরেকটা গ্রুপ অফ পেশেন্টের হচ্ছে, যেগুলো এটা ভেরি ইউনিক। মানে আমি কিভাবে আপনাকে বলবো যে কোভিড ভাইরাসটা যেটা, এটা ইজ ভেরি ইউনিক দেন এনি আদার ভাইরাস। তো একটা গ্রুপ অফ পেশেন্টের আমরা এটা দেখতে পাচ্ছি যে নিউরোলজিক্যাল বলেন, লাং এর বলেন, সবকিছুর দিকেই তাদের কিছু কিছু সমস্যা নতুন করে হচ্ছে, দ্যাট কুড বি রিলেটেড টু কোভিড। আর থার্ড গ্রুপ যেটা বলবো, যে আমরা এখনো জানি না যে লং টার্ম ইফেক্টটা কি হবে কোভিডে। যেমন ধরেন অনেক ভাইরাসের, অনেক ইনফেকশনের লং টার্ম ইফেক্ট আছে, হয়তো টোটালি ভালো হয়ে গেছে, কিন্তু ফিউচারে দেখা গেল যে ওই গ্রুপ অফ পেশেন্ট যাদের কোভিড হচ্ছে তাদের হার্টের প্রবলেম বেশি দেখা দিচ্ছে, বা ডায়াবেটিস বেশি দেখা দিচ্ছে, বা অটো ইমিউন ডিজিজ বেশি দেখা দিচ্ছে। তো ওই জায়গাটা আমরা এখনো যে পৌঁছি নাই। আমরা ডাউন দ্য লাইন কোহর্ট স্টাডি করলে হয়তো বুঝতে পারবো যে যাদের কোভিড হচ্ছে তাদের কি সার্টেন ডিজিজ বেশি হয়েছে কিনা। তো এটা আরেকটা গ্রুপ অফ পিপল। নাও এই প্রবলেমটা যেহেতু এটা একটা ইউনিক ভাইরাস, আমরা উই আর জাস্ট কারেন্টলি লার্নিং হোয়াট ইজ গোয়িং অন। এই গত কয়েক মাসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিউঅনসেট ডায়াবেটিস একটা মেইন প্রবলেম, মাসেল উইকনেস আর একটা প্রবলেম, এবং কিছু কিছু পেশেন্টের এক্সারশনাল ডিজনিয়া হচ্ছে, ঘুমের প্রবলেম হচ্ছে, মেমোরি প্রবলেম হচ্ছে। তো এই জিনিসগুলোকে কি করে অ্যাড্রেস করা যায়। তারপরে আরেকটা জিনিস, যেটা যারা সিরিয়াস কোভিড হয়েছে, যাদের ধরেন হসপিটালাইজ হচ্ছে বা আইসিইউতে ভর্তি ছিল, তাদেরও দেখা যাচ্ছে যে তাদের জেনারেলাইজ উইকনেস থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে। এখন কোশ্চেন হলো, এটা কি কোভিড রিলেটেড নাকি ক্রিটিক্যাল কেয়ার ডিজিজ রিলেটেড। যেমন ধরেন আমরা যদি একটা পেশেন্টকে সেপটিক শকে ট্রিট করি হসপিটালে, বা আরো মেজর কিছু হয়েছে, রেনাল ফেলিউর, এগুলো তো করি, তাদেরও আমরা দেখতে পাই যে তাদের লং টার্ম ইফেক্ট আছে। এখন আমরা যে পেশেন্ট গুলো দেখতেছি লং টার্ম ইফেক্ট গুলো, সেটা কি ক্রিটিক্যাল কেয়ার রিলেটেড লং টার্ম ইফেক্ট নাকি কোভিড রিলেটেড লং ইফেক্ট, এটা আমরা এখনো ক্লিয়ার হতে পারিনি। সো মাল্টিপল রিজন ইজ দেয়ার। তবে অ্যাজ এ ফিজিশিয়ান এবং হেলথ কেয়ার ওয়ার্কারকে দে হ্যাভ টু বি অন টপ অফ দিস থিং, যে যখন একটা পেশেন্ট আসবে পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে, যেখানে অনেকগুলো জিনিসই হতে পারে, উই হ্যাভ টু কিপ আওয়ার মাইন্ড ওপেন, যে এটা কোভিড থেকে হতে পারে, এবং এটা পেশেন্টের কোভিডের পেশেন্টের নন কোভিড রিজন থেকে হতে পারে। সো উই হ্যাভ টু সর্ট দিস আউট বাই প্রপার এক্সামিনেশন, এভালুয়েশন করে বুঝতে হবে যে এটা কি কোভিড সিকুয়েলি নাকি এটা পেশেন্টের
underlying disease sequelae নাকি patient suffer in a long term serious critical infection বা ইনফ্লামেশন ছিল সেটা সিকিউরলি, এই জিনিসগুলোকে সর্ট আউট করতে হবে আমাদেরকে। এবং ইটস নট দ্যাট ইজি ইদার, এটা পেশেন্টও দে হ্যাভ টু গো থ্রু প্রপার প্রসেস, এবং ডাক্তারদেরকেও এটা প্রপার প্রসেসের মধ্যে যেতে হবে। তো এটার যে কোভিডের যে এফেক্টটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, আমরা এখনো শিওর না যে কোনটাতে কি হচ্ছে। তারপরেও আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পেশালি নিউঅনসেট ডায়াবেটিস পাচ্ছি আমরা, মাসেল উইকনেস পাচ্ছি আমরা, মেমোরি প্রবলেম পাচ্ছি, স্লিপ প্রবলেম পাচ্ছি এবং লাংয়ের প্রবলেম পাচ্ছি। তো এগুলোকে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে এবং প্রিভেন্ট করার জন্য যা যা করার সেই জিনিসগুলো করতে হবে এবং ওয়াচ করতে হবে ফার্দার কোন দিকে যাচ্ছে পোস্ট কোভিড সিনড্রোমের পেশেন্টগুলো, এবং ওভারঅল ইন এ লং টার্ম কোহর্ট স্টাডি দেখতে হবে যে কোভিড যাদের হচ্ছে তাদের কি নতুন কোনো ধরনের ডিজিজ বেশি হচ্ছে কিনা, যেগুলো হয়তো সেম পপুলেশন না আমরা হয়তো দেখবো যে হয়তো কম, তাহলে আমরা বুঝবো যে ওগুলো পোস্ট কোভিড সিকুয়েলি থেকে হচ্ছে। তো এখনো আমরা আমি মনে করি যে উই আর ইন দ্য ভেরি প্রিলিমিনারি স্টেজ আছে এখন এইটাতে। অনেক ধন্যবাদ ডক্টর মুজিব। আমি একটু ডক্টর আসাদ আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনাদের কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হসপিটালে পোস্ট কোভিড সিনড্রোম ম্যানেজমেন্টের জন্য কি আলাদা কোনো রকম ব্যবস্থা আছে, নাকি এইটা আপনারা এমনিতে জেনারেল মানে মেডিসিন বা তার সিমটম অনুযায়ী কোন ডিপার্টমেন্ট এটা দেখবে সেইভাবে দেখা হয়? এটা কিভাবে আপনারা এটাকে এখন দেখেন? আমরা এখনো পোস্ট কোভিড সিনড্রোমের জন্য আসলে এখনো আমরা কোনো কিছু করে উঠতে পারিনি। আমাদের প্ল্যান রয়েছে যে আমরা আগামী মাসেই সপ্তাহে 2 দিন পোস্ট কোভিড ক্লিনিক আউটডোর বেসিসে আমরা চালু করব, যেখানে কোভিড রোগে আক্রান্ত যে সকল রোগী ভালো হয়ে বাসায় চলে গেছেন তাদের নির্দিষ্ট একটা ডেটে আমরা ফলো আপ করবো। কারণ পোস্ট কোভিড সিনড্রোম এখন কিন্তু আমরা বেশ কিছু পেশেন্ট যেগুলো পাচ্ছি, মুজিব ভাই যে বললেন যে তার মধ্যে একটা গ্রুপে খুব বেশি পেশেন্ট পাচ্ছেন এক্সট্রিম ফ্যাটিগনেস বা এক্সট্রিম উইকনেস নিয়ে কিছু পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করছেন, যে তারা কোভিড থেকে সুস্থ হয়ে গেছেন কিন্তু জাস্ট একটু কাজ করলে এক্সারশনাল ব্রেথলেসনেস হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। এবং এটা আমরা ফিল করছি যে তারা সবাই কিন্তু ওভার টেলিফোনে, যেহেতু আমাদের যেই পেশেন্ট গুলো ছিল তারা আমাদের সাথে ওভার টেলিফোনের ম্যাক্সিমাম সময় কানেক্টেড ছিল, যে কারণে আমাদের পার্সোনাল সেল নাম্বারও তাদের কাছে আছে, যে কারণে একটা বিশাল গ্রুপ অফ পিপল আমরা পাচ্ছি যে তারা আমাদের হেল্প সিক করছে। সেই লক্ষ্যেই আসলে আমরা সম্ভবত রবিবার এবং মঙ্গলবার নেক্সট মান্থের থেকে আমরা পোস্ট কোভিড ক্লিনিক আউটডোর বেসিসে এটা আমরা চালু করব। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ। ডক্টর হাসনাত, আপনি তো একজন কার্ডিওলজিস্ট এবং আমরা এখন এভিডেন্স, যতটুকু লিমিটেড এভিডেন্স আমাদের হাতে আছে, আমরা জানি যে কোভিড আপনার ব্লাড কোয়াগুলেশন এবং বিভিন্ন মেকানিজমে হার্টের উপরে একটা বিরূপ প্রভাব ফেলে। হ্যাঁ, এবং যারা কার্ডিয়াক পেশেন্ট তাদের জন্য হয়তো এই প্রভাবটা আরো মারাত্মক হতে পারে। তো আপনি একজন প্র্যাকটিশনার হিসাবে কি পাচ্ছেন এরকম কোনো কেস কোভিড হয়েছে এবং তাদের কার্ডিয়াক সিমটম আছে, হলে পরে কোন ধরনের সিমটম তারা বোধ করে? জি, আসলে মানে কোভিড আক্রান্ত রোগীদের এরকম আমরা কিছু রোগী পেয়েছি। আমি বিশেষ করে পার্সোনালি মানে একটা হলো যে কুর্মিটোল হাসপাতালে তো পেয়েছি, এর সাথে সাথেও দেখা যাচ্ছে যে প্রাইভেটে বিভিন্ন জায়গাতে ইভেন পরিচিত ইয়েতেও দেখা যাচ্ছে যে করোনা আক্রান্ত, মানে প্রথমে হয়তো রোগী এরকমও দেখা গেছে যে কিছু রোগী এমআই হয়ে মানে চেস্ট পেইন নিয়েই হাসপাতালে আসছে, আসার পরে তাকে করোনা ভাইরাসের টেস্ট করে দেখা গেল যে করোনা পজিটিভ। এরকম কিন্তু হয়েছে। একটা হচ্ছে যে করোনা নিয়ে আসছে, আসার পরে তার চেস্ট পেইন এবং ট্রোপোনিন এগুলো করে দেখা গেল যে তার ইসিতেও চেঞ্জ আসতেছে, তারপর ট্রোপোনিন এগুলো বেড়ে গিয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে পেশেন্টের কোনো সিমটম ছিল না,
জাস্ট চেস্ট পেইন নিয়ে আসছে, আসার পরে তার দেখা গেলো ইসিতে চেঞ্জ আসছে, সে অ্যাকুটেমা হিসাবে সিসুতে ভর্তি হয়েছে এবং পরবর্তীতে করোনা টেস্ট করে দেখা গেলো যে তার করোনা পজিটিভ। তো সুতরাং এই মানে এটা আমরা অনেক রোগী পেয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে পোস্ট কোভিড যেসব পেশেন্টগুলা, এই সবাই যেটা বলতেছে যে, এবং আমারও অভিজ্ঞতাতে দেখা গেছে যে এই ফ্যাটিগ, এক্সট্রিম ফ্যাটিগ, এই কমপ্লেনটাই অধিকাংশ রোগী করে। আর এর সাথে সাথে যে শ্বাসকষ্ট বা মাথা ব্যথা, হ্যাঁ বুকে ব্যথা, এই ধরনের কমপ্লেনগুলো তো আসলে রোগীরা করেই থাকে। তো আসলে আমরা যেটা ব্যাপার যে আসলে আমাদের নলেজগুলো তো এখনো ডেভেলপ করছে এই করোনা নিয়ে, যে পোস্ট কোভিড সিমটমগুলো কি হতে পারে না হতে পারে। তো আশা করতেছি যে সময়ের সাথে সাথে আমরা আরো জানতে পারবো যে আসলেই কি ঘটনাগুলো ঘটছে। ডক্টর আসাদও বললেন এক্সট্রিম ফ্যাটিগের কথা, ডক্টর মুজিবও বললেন, আপনিও বললেন, এবং এক্সট্রিম টায়ার্ডনেস। তো এই দুইটা সিমটম মনে হচ্ছে যে অধিকাংশ মানুষ যারা আক্রান্ত হয়েছেন তারা এই দুটো সমস্যায় ভুগছেন। এইটার ম্যানেজমেন্ট কি মূলত মেডিকেল ম্যানেজমেন্ট নাকি ডায়েটারি ম্যানেজমেন্ট নাকি দুটোই? আসলে কোন ম্যানেজমেন্টটা প্রধান এই ফ্যাটি এবং টায়ার্ডনেসের জন্য? আপনারা যে কেউ উত্তর দিতে পারেন, ডক্টর হাসনাত, ডক্টর আসাদ এবং ডক্টর মুজিব। আমি ডক্টর মুজিব, আমার মনে হয় ফিজিক্যাল থেরাপি will help this. Nutrition help করতে পারে, বাট মেডিকেল ট্রিটমেন্ট এটা তেমন কিছু নাই বিসাইড ফিজিক্যাল থেরাপি। গ্র্যাজুয়ালি যদি পেশেন্টকে এক্সারসাইজ রিজিমেন্ট দেওয়া যায় এবং গ্র্যাজুয়াল এক্সারসাইজ করে আস্তে আস্তে মাসেল স্ট্রেনথেন করে উইথ এ প্রপার গাইডেন্স বাই এ ফিজিক্যাল থেরাপিস্ট, তাহলে আমার মনে হয় রিকভারিটা একটু ফাস্টার হতে পারে। বাট যেটা আমি আপনাকে আগে বললাম, ক্রিটিক্যাল কেয়ার মায়োপ্যাথি ইজ নট আনকমন, ইজ প্রিটি কমন। তার জন্য অনেক সময় 6 মাস থেকে 1 বছর লেগে যায় অনেক পেশেন্টেরই গ্র্যাজুয়ালি এটা ফুল স্ট্রেংথ ফিরে পেতে। আপনারা যদি সব দেশেই দেখেন, যারা ক্রিটিক্যাল কেয়ারে একবার ভর্তি হচ্ছে, আইসিইউতে ভর্তি হচ্ছে, তাদের 2-year mortality rate is much higher than any other regular patient. So আইসিইউতে ভর্তি হওয়া, আইসিইউ থেকে বেঁচে বের হয়ে আসা যে সবকিছু ঠিক হয়ে গেল তা না, তার একটা লং টার্ম ইফেক্ট বডির উপরে আসে এবং সেটা ম্যানেজ করা ইটস নট দ্যাট ইজি। এটা একটা লং টার্ম ব্যাপার এবং এই লং টার্ম সাপোর্ট যদি দেওয়া যায় আমি একটু অ্যাড করতে চাই, থেরাপি দিয়ে, তাহলে বেটার হয়। জি, যে আসলে এই সিমটম গুলা যে শুধু আইসিইউ থেকে যারা ফিরে আসছে তাদের মধ্যেই দেখা যাচ্ছে তা কিন্তু না। যেসব রোগী মানে হয়তো মাইল্ড বা মডারেট স্টেজে ছিল করোনা রোগী, তাদের মধ্যেও কিন্তু এই ফ্যাটিগনেসটা, তারপরে শর্টনেস অফ ব্রেথ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর আপনি যেটা বললেন ফিজিওথেরাপি, তো ডেফিনেটলি ফিজিওথেরাপি উইল হেল্প। সাথে সাথে ব্রিদিং এক্সারসাইজ বা এগুলা এবং নিউট্রিশনাল এগুলা আসলে আমরা মনে হয় সাজেস্ট করতে পারি রোগীদেরকে, এবং আমার মনে হয় এটা হেল্প করবে। হ্যাঁ, কিন্তু এটা আমি যেটা বলছি যে এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা লং টার্মের জন্য করতে হবে। এটা শর্ট টার্ম আমার মনে হয় না যে শর্ট টার্ম থেরাপিতে এটা হেল্পফুল হবে, এটা লং টার্ম থেরাপিতে যাবে। ডেফিনেটলি। ডক্টর আসাদ, আপনি তো আইসিইউতে আপনি ক্রিটিক্যাল কেয়ার, আপনি পেশেন্ট নিয়ে কাজ করেন। আমি আজকেই একটা লিটারেচার পড়ছিলাম এবং সেখানে আমি দেখলাম যে কিছু কিছু পোস্ট কোভিড সিনড্রোম হয়তোবা ইররিভার্সেবল। রোগী যে ব্যক্তি এই এই সাফার করতেছেন ওই সিমটমে, এটা কখনই আর রিভার্স করতে নাও পারে। এটা নির্ভর করে সিভিয়ারিটির উপরে। বিশেষ করে সেখানে বলা আছে লাং টিস্যু যদি অতিরিক্ত ড্যামেজ হয়ে যায়, সেখানে কিছু কিছু ক্ষতি হবে, যেমন ব্রেথলেসনেস। এইটা হয়তো তাকে জীবনের একটা বড় অংশ সময় ধরে তাকে বহন করতে হবে। তা আপনারা কি এরকম কোনো কিছু জানেন বা এ সময় কোনো মন্তব্য করবেন? এটা জিয়া ভাই, মন্তব্য করাটা টু আর্লি হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয়। কারণ কিছু পেশেন্টে যে ইরেভার্সিবল ফাইব্রোসিস বা আইএলডি লাইক ফিচার্স, যেটা অনেকগুলো জার্নাল বা ইয়েতে বলতে চাচ্ছে, কিন্তু এটা কিছু দেখা যাচ্ছে যে সেটা কাউন্টার কিছু আপনার জার্নাল বা রিসার্চ পেপারও বের হয়ে যাচ্ছে, যে এটা নিয়ে আসলে কমেন্ট করাটা টু আর্লি হয়ে যাবে, ওয়ান থিং।
আর রিকভারিটা ইজ স্লোয়ার। আর একটা হচ্ছে যে যেহেতু ক্রিটিক্যাল কেয়ার এরিয়া থেকে যারা যায় তারা একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আমরা বলি পিটিএসডি, যে এটা কিন্তু আইসিইউ থেকে যারা বের হয়ে যায় তারা, মুজিব ভাইও এটা বলবেন হয়তো, যে আইসিইউ সাইকোসিস, মানে যে এত বেশি অ্যালার্ম বাজছে, সারাক্ষণ লাইট জ্বলছে, আপনার সার্কাডিয়ান যে রিদমটা আছে, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে বোঝা যাচ্ছে না, মেশিনের অ্যালার্ম, মনিটরের অ্যালার্ম, সিরিঞ্জ পাম্পের অ্যালার্ম। সো পেশেন্ট একটা হরিবল কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, ইভেন ইন দ্য নন কোভিড ফেজ অলসো। সো এই যে স্ট্রেসটা সেটা তার উপরে কিন্তু অনেক বেশি ইফেক্ট করে। হাসনাত ভাইও যেটা বললেন যে মডারেট বা সিভিয়ার পেশেন্ট যারা, ইভেন যারা একবারে মাইল্ড সিমটম আছে, যে তারাও কিন্তু এই লং কোভিড বা পোস্ট কোভিড সিনড্রোম যেটা বলা হয়, এখনো যেটা বলা হচ্ছে যে মোর দেন 3 উইকস যদি কারো সিমটম পারসিস্ট করে সেটাকেই পোস্ট কোভিড সিনড্রোম বা লং কোভিড সিনড্রোম হিসেবে আমরা বলছি। সো এটা যে মাইল্ড টু একবার সিভিয়ার ইভেন ইন ক্রিটিক্যাল পেশেন্টদেরও এটা ডেভেলপ করতে পারে। এবং তাদের এই যে সিকুয়েলি গুলা সেটা নিউরোলজিক, কার্ডিয়াক থেকে ভ্যারাইটি অফ মাসকুলোস্কেলেটাল প্রবলেম পর্যন্ত আমাকে হতে এখানে পারে। মন্তব্যে অনেকে এটা দুজন যে লিখেছেন যে ডেফিনেটলি এখনো মাসেল পেইন আছে। আমাকে দুইজন কমেন্টে লিখেছেন যে এক্সট্রিম মাসেল পেইন ওনারা মাসল ফিল পেইন, করছেন। জয়েন্ট পেইন। হ্যাঁ, ডক্টর মুজিব, আপনি তো সো একজন এই যে আপনি ফাইব্রোমায়ালজিয়া বা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হ্যাঁ, এগুলো কিন্তু জি ডক্টর মুজিব, এগুলোকেই আপনি তো কিন্তু আপনার আমরা কিন্তু আপনার হসপিটালে আপনি সবগুলোকে স্লিপ আমরা যখন মেডিসিনের একজন ডিরেক্টর। জি তো আমি আমার সাথে কথা হয়েছে এই সেশনটা, যেহেতু পোস্ট কোভিড সিনড্রোমের উপরে আমার সাথে 4 জন কোভিড রোগে আক্রান্ত হয়েছেন এবং 4 জনের সাথে আজকেই আমার কথা হয়েছে এবং তার আগেও আমার কথা হয়েছে, এবং জানি যে অনিদ্রায় ভুগছেন ওনারা, জি ওনারা ঘুমাতে পারেন না রাতের বেলায়। আপনার কি কোনো রকম পরামর্শ আছে? হ্যাঁ, তো এখন ধরেন যেটা আমি আপনি বলছিলাম যে কোভিড পোস্ট কোভিড সিনড্রোমের মধ্যে ইনসোমনিয়া ইজ ওয়ান অফ দ্য থিং। এখন আপনারা যদি কিছু কিছু স্টাডি দেখা গেছে যে এমআরআই যাদের করা হচ্ছে কোভিড পেশেন্টের ব্রেইনে, তাদের এমআরআই তে কিছু চেঞ্জ দেখা যাচ্ছে। তো মেটাবলিক্যালি ব্রেইনে কি চেঞ্জ হচ্ছে এগুলোর উপর এখন রিসার্চ চলছে। পোস্ট কোভিড পেশেন্টের মেটাবলিক চেঞ্জ ইন দ্য ব্রেইন, মাইক্রো লেভেলে কি চেঞ্জ হচ্ছে এটাও দেখা হচ্ছে। আপনি যদি দেখেন কোভিড পেশেন্ট, আমরা প্রথম যেটা মনে করতাম যে কোভিড পেশেন্টের ভাইরাস গুলো শুধু লাং এর টিস্যুকে এফেক্ট করতেছে, পরবর্তীতে দেখা গেল যে কোভিড পেশেন্টের ভাইরাস গুলো মোস্ট লাইকলি অলফ্যাক্টরি নার্ভের দিয়ে ব্রেইনও চলে যাচ্ছে, এবং ব্রেইনে যে ব্রেইন সেলগুলো এবং নিউরনের সারাউন্ডিং সেলগুলোকে এফেক্ট করে, আর নিউরনটাকে তারা হাইপক্সিয়া দেয়, সারাউন্ডিং এরিয়াতে এমন ভাবে কাজ করে। কম নন মেডিকেল টার্ম ইউজ করেন ভালো হয় সরি, আমাদের কাছে। মানে ব্রেইন সেলগুলোতে আপনার অক্সিজেন কমিয়ে দেয়, তার ফলে ওভারঅল ব্রেইন সেলগুলোতে এফেক্ট হয় এই ভাইরাসটার কারণে। এটা ভেরি ইউনিক ভাইরাস এটা। তো এই কারণে অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। অনেকের হচ্ছে আপনার মেমোরি প্রবলেম হচ্ছে, স্মরণশক্তি কমে গেছে, অনেকে কনসেন্ট্রেশন করতে পারতেছে না পোস্ট কোভিড ইয়ে থেকে, এবং ঘুমের বা ইনসোমনিয়া বা অনিদ্রা হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো পোস্ট কোভিড সিমটমের পার্টে এসে পড়তেছে এখন। এখন এগুলোকে কিভাবে ট্রিট করতে হবে, আমরা গতানুগতিক ভাবে যেভাবে ইনসোমনিয়া ট্রিট করি, ইভালুয়েট করি, এখন আমরা ওইভাবেই করতেছি, যেহেতু আমাদের এখনো লং টার্ম কোনো স্টাডি দেখা যায়নি যে কি ধরনের প্রোটোকল ইউজ করলে পোস্ট কোভিড পেশেন্টকে অন্যভাবে আমরা ট্রিট করব। সো ফার আমরা যেভাবে নর্মালি ইনসোমনিয়াকে ইভালুয়েট করি, এটা কি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ইনসোমনিয়া না সাইকোসোশ্যাল ইনসোমনিয়া না কি ধরনের ইনসোমনিয়া, ওইভাবে আমরা দেখতেছি। বাট আমি ফিল করি অ্যাজ এ স্লিপ ডক্টর দ্যাট কোভিড পেশেন্টের ইনসোমনিয়া হয়তো আলটিমেটলি উইল কাম আপ উইথ এ নিউ ওয়ে অফ ডিলিং উইথ ইট। আমরা হয়তো নতুন ভাবে এটাকে জানতে শিখবো, বুঝতে শিখবো, এবং সেটা ট্রিটমেন্টও অন্যভাবে হতে পারে, নতুন করে আসবে। তো এই মুহূর্তে আমরা ইনসোমনিয়া যেভাবে ট্রিট করি, স্লিপ হাইজিন কারেকশন করার থেকে শুরু করে সবকিছুই ওইভাবে করতেছে। আরেকটা জিনিস যেটা আরেক ভাই বললেন,
PTSD is a major problem. ICU psychosis is a major problem. সবগুলোরই ইফেক্ট আপনার কোভিড এর উপরে পেশেন্ট হচ্ছে। অনেক পেশেন্ট আমি দেখতে পাই এখন সিন্স কোভিড দে ডেভেলপ আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে অনেক পেশেন্টের। অনেক পেশেন্টের ডিপ্রেশনে চলে গেছে, অনেক পেশেন্টের সাবস্টেন্স অ্যাবিউজ বেশি করতেছে এখন পোস্ট কোভিড এসে, তারা মোর অ্যালকোহলিক হয়ে যাচ্ছে, মোর ড্রাগ নিচ্ছে। তো একটা মেজর এফেক্ট হচ্ছে সাইকোলজিক্যালি ফ্রম এই কোভিড থেকে। এটা একটা বিরাট, শুধু ফিজিক্যাল বডিতে যে এফেক্ট করছে কোভিড তা নয়, ইট এফেক্টেড এভরি পার্ট অফ হিউম্যান লাইফ সাইকেলের মধ্যে এটা এফেক্ট করে ফেলছে। তো আমরা এখন পর্যন্ত আমি বলবো যে আমরা এখন প্রিলিমিনারি স্টেজে আছি, স্পেশালি পোস্ট কোভিড এরাতে। আমরা হয়তো দিন দিন আরো শিখবো, জানবো, এবং উইল হ্যাভ এ বেটার আইডিয়া ডাউন দ্য লাইন। তবে এই মুহূর্তে যদি মাসেলের প্রবলেম থাকে, উইকনেস থাকে, আমি বলবো যে ফিজিক্যাল থেরাপি, রেগুলার এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ করা লাংয়ের জন্য, এগুলো কন্টিনিউ করতে হবে। ঘুমের জন্য ইনসোমনিয়া হলে স্লিপ হাইজিনটা কারেক্ট করতে হবে প্রথম। স্লিপ হাইজিন কারেক্ট করার পরে যদি ঘুম ইমপ্রুভ না করে, তখন আমরা ন্যাচারাল সাবস্টেন্স যেমন ধরেন মেলাটোনিন আমরা ইউজ করতে পারি। যদি, কারণ হতে পারে এমন যে ব্রেন এফেক্ট করার কারণে মেলাটোনিন সিক্রেশন ঠিক মতো হচ্ছে না ব্রেনে রাত্রিবেলা, তার জন্য ইনসোমনিয়া হতে পারে। তো ন্যাচারাল সাবস্টেন্স আগে চেষ্টা করতে হবে। সেটা যদি কাজ না হয়, দেন উই ক্যান গো টু দ্য মেডিকেশন, যেখানে হয়তো হেল্প করতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর মুজিব। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আমি আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে। আমার মনে হয় যে আজকে আলোচনা থেকে আমাদের সাধারণ দর্শকরা অনেক কিছু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, বিশেষ করে পোস্ট কোভিড সিনড্রোম কিভাবে ম্যানেজ করা যায়। কারণ কোভিড ডিসেম্বর মাসে চায়নায় প্রথম এসেছিল, এখনো সারা বিশ্বেই আছে, এবং অতি শীঘ্রই যে চলে যাবে তা না। কোভিড নিয়ে হয়তো আমাদেরকে আরো বেশ কিছু মাস বা বছর হয়তো একসাথে বসবাস করতে হবে। সো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে কিভাবে কোভিডের মধ্যেই ভালো থাকতে পারি, কোভিড হলে পরে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি, মৃত্যুহার কমিয়ে আনতে পারি। কোভিড সেরে যাওয়ার পরে যদি কোনো সিমটম আমাদের মধ্যে স্বাস্থ্য সমস্যা থাকে, সেগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারবো, সেটা ঘরে বসে এবং চিকিৎসকের কাছে গিয়ে সেগুলো আমাদেরকে সব শিখতে হবে। তো এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সকল শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনার শেষ করছি। আগামী সপ্তাহে শনিবার একই সময় আবার আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।